হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার চলে এলাম, একটা নতুন জায়গার সন্ধান দেব আপনাদেরকে, একটা নতুন মন্দিরের খোঁজ দেব, মন্দির দর্শন করাবো আপনাদের। সেই জন্যই আজকে আমাদের যেতে হবে হালিশহরে। তাই আজকে আমাদের গন্তব্যস্থল হলো হালিশহর। হালিশহর মানে যেমন সাধক রামপ্রসাদ সেন, যেমন রানী রাসমণি টেরাকোটা শিল্প, ঠিক সেরকমই হালিশহর মানে হলো মা সিদ্ধেশ্বরীর মন্দিরও। আজকে আমাদের গন্তব্যস্থল ঠিক সেখানেই, মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। শিয়ালদা থেকে গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল বা শান্তিপুর লোকাল ধরে নামতে হবে হালিশহরে। হাওড়া থেকে যারা আসবেন তারা ব্যান্ডেল হয়ে আসতে পারেন। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি স্টেশনে নামতে হবে আপনাদের, অথবা ব্যান্ডেল ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটও আসা যায়। নৈহাটি ফেরিঘাট থেকে জাস্ট 7-8 মিনিটের হাঁটা পথে নৈহাটি স্টেশনে আসতে পারেন আপনারা। নৈহাটি স্টেশনের ঠিক পরের স্টেশনে হলো হালিশহর। আমি দমদম জংশন থেকে গেদে লোকাল ধরে পৌঁছেছিলাম হালিশহরে। দমদম থেকে হালিশহর স্টেশন পর্যন্ত যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা মতন। হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে গেদে লোকাল থেমেছিল। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিভাবে আপনারা যাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন থামে সেক্ষেত্রে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন না। ওভারব্রিজটা একদম বাইরে, যে মেন রোডে এসে থেমেছে, ওই ওভারব্রিজ দিয়ে একদম মেন রোডে এসে নামবেন আপনারা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে দিয়ে একদম লাইন ক্রস করে যে সোজা রাস্তাটা চলে গেছে, একটুখানি গেলেই দেখতে পাবেন সামনের দিকে টোটো, এবং টোটো স্ট্যান্ড ক্রস করে অটো স্ট্যান্ডও দেখতে পাবেন। সেখান থেকে টোটো বা অটো ধরে একদম সিদ্ধেশ্বরী মন্দির ডাইরেক্ট পৌঁছানো যায়। ভাড়া লাগে 10 টাকা, সময় লাগে 7 থেকে 8 মিনিট। আমাকে এই মোড়ে একদম সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। এইবারে মন্দিরের ভিতর প্রবেশ করে আপনাদেরকে মন্দির ভালোভাবে দর্শন করাবো। হাভেলি শহর অথবা কুমারহাট্ট, যার বর্তমান নাম হালিশহর, সেই হালিশহরের প্রাচীনতম এবং জাগ্রত মন্দিরগুলোর মধ্যে একটি হলো এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রায় 350 বছরের পুরনো এই মন্দিরটি বলে মনে করা হয়। মূল প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরের ভিতর প্রবেশ করলেই দেখা যাবে একটি সুসজ্জিত নাট মন্দির। নাট মন্দিরের পাশে সুন্দর একটি তুলসী মঞ্চ, মন্দির চাতাল, মায়ের মূল মন্দিরের গর্ভগৃহ, এবং গর্ভগৃহের ঠিক বাঁ পাশেই রয়েছে একটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির। 1960 সালে এই মন্দিরে ডাকাতি হয়, এবং ডাকাতির ফলে প্রাচীন 350 বছরের মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ নষ্ট হয়ে যায়, এবং 1960 সালে ডাকাতির পর 1998 সালে এই মন্দিরে নতুন মাতৃমূর্তি স্থাপন করা হয়, যেটি আমরা এখন বর্তমানে দর্শন করতে পারি। তবে প্রাচীন যে সিদ্ধেশ্বরী মাতৃমূর্তি ছিল তার চরণ জোড়া এখনও মন্দিরের গর্ভগৃহে রয়ে গেছে, তার নিত্য পুজো করা হয় এখনও। মন্দির চত্বরের আরও একটু ভিতর দিকে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বহুবার সংস্কার করা, একদম নতুন রূপে সুসজ্জিত খুব সুন্দর
নাট মন্দিরটি। নাট মন্দিরটি যথেষ্ট পুরনো এবং এই মন্দিরটিও প্রায় 350 বছরের পুরনো, আমি আগেই বললাম আপনাদেরকে। কিন্তু বর্তমানে হালিশহর পৌরসভার উদ্যোগে বহুবার সংস্কার করা হয়েছে মন্দিরটিকে, তাই এত সুন্দর অবস্থায় রয়েছে। শুধু মন্দিরটি নয়, মন্দিরটি সংলগ্ন একটি গঙ্গার ঘাট রয়েছে যা সিদ্ধেশ্বরী ঘাট নামে পরিচিত, সেটাও আমি আপনাদেরকে দর্শন করাবো। সেই ঘাটটিও যথেষ্ট সংস্কার করা হয়, তাই জন্য এত সুন্দর অবস্থায় রয়েছে। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখলে একটা শান্তি আসে মনে। নাট মন্দিরের ডান পাশে রয়েছে একটা প্রাচীন এবং সুবিশাল বটগাছ। বটগাছের নিচে খুব সুন্দর অনেকটা বড় বেদি করা রয়েছে এবং নাট মন্দিরের বাঁদিকে রয়েছে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ, যাতে একটা তুলসী গাছ স্থাপন করা রয়েছে। তুলসী মঞ্চ থেকে আরেকটু এগোলেই দেখতে পাবেন একটা প্রাচীন এবং সুবিশাল অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের নিচেও একটি খুব সুন্দর উঁচু বেদি তৈরি করা রয়েছে। মন্দির প্রত্যেক দিন খোলে সকাল 7টার সময় এবং বন্ধ হয় দুপুর 1টার সময়, আবার খোলে বিকেল 4:30টার সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। প্রত্যেক দিন এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। মাত্র 60 টাকা মূল্যের বিনিময়ে এখানে আসা ভক্তরা অথবা দর্শনার্থীরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে ফোনের মাধ্যমে অথবা আগের দিন আপনারা কিন্তু ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে পারবেন না। আপনারা যেদিন আসবেন মন্দিরে, যেদিন ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ঠিক সেদিন সকাল 10টার মধ্যে মন্দিরে আসতে হবে। এসে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে 60 টাকা মূল্যের বিনিময়ে। তারপরে 1:45 থেকে 1টার মধ্যে মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সাধারণত আপনারা চাইলে মন্দির চত্বরে বসার জায়গা রয়েছে, সেখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা বাড়িতেও প্যাক করে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। মন্দিরের কাছাকাছি কোনো ফুল, মিষ্টি অথবা পুজো সামগ্রী কেনার দোকান নেই, তাই জন্য এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়ি থেকেই নিয়ে আসবেন মন্দিরে পুজো দিতে এলে। মন্দির চত্বরের ভিতর শুধুমাত্র 2 চাকার মানে বাইক বা স্কুটি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, অথবা সাইকেল আপনারা রাখতে পারেন, কিন্তু 4 চাকা পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। মন্দিরের বাইরেও নেই, ভিতরেও নেই, তাই জন্য 4 চাকা নিয়ে মন্দিরে আসবেন না। মূল গর্ভগৃহের ঠিক ডান পাশেই রয়েছে বসে ভোগ প্রসাদ গ্রহণের জন্য জায়গা এবং তার সামনেই রয়েছে আরও একটি সুবিশাল প্রাচীন অশ্বত্থ গাছ। হালিশহরের মা সিদ্ধেশ্বরীর মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সাবর্ণ রায়চৌধুরীদের বংশ। জনশ্রুতি অনুযায়ী সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর ছিলেন জমিদার বিদ্যাধর রায়চৌধুরী, লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর প্রপৌত্র। জমিদার বিদ্যাধর রায়চৌধুরীর অভ্যাস ছিল প্রত্যহ গঙ্গা স্নানে যাওয়া। সেরকমই গঙ্গা স্নানে গিয়ে তিনি বেশ কিছুদিন ধরে একটি পাথর পায়ে ঠেকতে দেখেন। প্রথমে তিনি তা গ্রাহ্য করেননি। পরে একদিন রাতে দেবী তাকে স্বপ্নাদেশ দেন যে ওই পাথর গঙ্গা থেকে তুলে এনে সেই পাথর থেকে মাতৃমূর্তি নির্মাণ করে সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করতে এবং তার নিত্য পুজো শুরু করতে। সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার বিদ্যাধর রায়চৌধুরী পরের দিনই তার দলবল নিয়ে যান গঙ্গায়। গঙ্গা থেকে সেই বড় পাথর উদ্ধার করে নিয়ে আসেন। গঙ্গা থেকে পাথর তো তুলে নিয়ে আসেন, কিন্তু এই পাথর থেকে মাতৃমূর্তি নির্মাণ করবেন কে? সেই চিন্তায় নিমজ্জিত হয়ে পড়েন জমিদার বিদ্যাধর রায়চৌধুরী। ঠিক পরের দিনই, যেদিন পাথর উদ্ধার করে নিয়ে আসেন, ঠিক তার পরের দিনই একজন অন্ধ ভাস্কর আসেন জমিদার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে। তিনি অনুমতি দেন সেই অন্ধ ভাস্করকে পাথর থেকে মাতৃমূর্তি নির্মাণ করার। সেই অন্ধ ভাস্কর মাতৃমূর্তি নির্মাণ করেন সেই পাথর থেকে এবং অলৌকিকভাবে মাতৃমূর্তি নির্মাণ করার পরই তিনি তার দৃষ্টিশক্তি ফিরেও পান। মূল মন্দিরের বাঁ পাশে যে 8 চালা বিশিষ্ট শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরটি আমি আপনাদেরকে এবারে দর্শন করিয়ে দিয়ে চলুন। শিব মন্দিরের গর্ভগৃহে একটি বেশ বড় কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছে বাসুকী নাগ। শিবলিঙ্গের পাশে রয়েছে একটি বড় ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে রয়েছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ শ্বেত পাথরের তৈরি।
এই মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় রাখি পূর্ণিমার দিন। এছাড়াও কৌশী অমাবস্যা, রটন্তী কালী পুজো, ফলহারিণী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, শিবরাত্রি, নীল পুজো এবং শ্রাবণ মাসের 4টি সোমবার সাড়ম্বরে পালিত হয় এই মন্দিরে। মায়ের গর্ভগৃহের একদম সামনাসামনি রয়েছে মাটি দিয়ে তৈরি এই ঢিবি মতন জায়গাটি। এখানে ভক্তরা তাদের পুজো নিবেদন করেন এবং ঠিক তার পাশেই রয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর জন্য একটি স্ট্যান্ড। ঠিক দুপুর 12টা থেকে 12:15টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়। সেই সময় মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। দেবীকে ভোগ নিবেদন করার পরে মহাদেবকে ভোগ নিবেদন করা হয়। এখানে ঠাকুরমশাই সেই ভোগ নিবেদনই করছেন এবং তার পুজো করছেন। এই ভিডিওতে এই মন্দিরের ঠাকুরমশাই সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। ভীষণ ভালো এবং অমায়িক একজন মানুষ এবং ভীষণ ভালো ব্যবহারও ওনার। আমি যেদিন মন্দিরে গেছিলাম আমার যেতে খুবই লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। আমি জানতাম না যে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং 10টার মধ্যে যেতে হয়, সেটা তো আরোই জানতাম না। তবুও উনি আমাকে বাড়ি ফেরার সময় মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাতে আসতে পারি সেই ব্যবস্থা করেছিলেন এবং ব্যস্ততা থাকা সত্ত্বেও মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমাকে শুনিয়েছিলেন। ভীষণ ভালো এবং অমায়িক একজন মানুষ। আমি ওনার থেকে প্রচুর তথ্য পেয়েছি মায়ের মন্দির সম্বন্ধে এবং আরও প্রচুর ইনফরমেশন পেয়েছি। 12টা থেকে 12:15 বা 12:20 সময় মাকে ভোগ নিবেদন করার পরে প্রায় 10-15 মিনিট মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকার পরে ঠাকুরমশাই মায়ের ভোগ আরতি শুরু করেন। সেই ভোগ আরতিরই কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেবীকে এখানে নিরামিষ ভোগ নিবেদন করা হয় এবং ভোগ প্রসাদ হিসেবে থাকে খিচুড়ি, একটা ভাজা, পরমান্ন এবং একটা তরকারি। তবে মাঝে মধ্যে অন্নভোগও নিবেদন করা হয়ে থাকে।
মন্দির প্রাঙ্গণের মধ্যেই ঘাটের পাশে বেশ কয়েকটা বসার সিট রয়েছে। যদি কোনো বয়স্ক মানুষ মন্দির পরিদর্শনে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা বসতে পারেন, অথবা ঘাটের পাশেও বেশ কয়েকটি বসার জায়গা রয়েছে, সেখানেও আপনারা চাইলে বসতে পারেন। মন্দির থেকে গঙ্গা একদম খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আর এই মন্দিরের যে গঙ্গার ঘাটটা রয়েছে সেটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার চলুন আমি আপনাদেরকে এই মন্দিরের সংলগ্ন যে ঘাটটি অর্থাৎ সিদ্ধেশ্বরী ঘাট নামে যেটি পরিচিত সেই ঘাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘাটের দিকে যেতে হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুদিকে ঘাটের পাশে বসার জায়গা আপনাদের চোখে পড়বে, যেখানে আপনারা চাইলে বসতে পারেন, বেশ কিছুটা সময়ও কাটাতে পারেন। সেই জায়গাটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে ঘাটের ডান দিকের অংশটা, যেখানে আপনারা চাইলে বসতে পারেন। বেশ পরিষ্কারই রয়েছে জায়গাটা, দুটো বসার সিটও রয়েছে এখানে, আপনারা চাইলে এখানে বসে সময়ও কাটাতে পারেন। এখান থেকেও গঙ্গা ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে ঘাটের বাঁদিকের অংশটা, এদিকেও বসার কয়েকটি জায়গা রয়েছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।